পাল্টাপাল্টি শর্তে শান্তি আলোচনায় ইরান যুক্তরাষ্ট্র, ওয়াশিংটনকে বিশ্বাস করতে পারছে না তেহরান। পারমাণবিক অস্ত্রের পথ না ছাড়লে বিধ্বংসী হামলার হুমকি ট্রাম্পের। কমছে না হামের সংক্রমণ, সারা দেশে টিকাদান শুরু 20 এপ্রিল। আগে নেওয়া থাকলেও দিতে হবে ভ্যাকসিন। 45 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। ডেঙ্গু চিকুনগুনিয়া মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি ঢাকার 2 সিটির। দলীয় প্রভাবে থামবে না খাল উদ্ধার অভিযান। দখলকারীদের তালিকা করে ব্যবস্থার হুঁশিয়ারি। মানবিক ডাক্তার কামরুলের হাসপাতালে চাঁদাবাজির অভিযুক্ত যুবদলের কেউ নয়, দাবি কেন্দ্রীয় নেতাদের। আইনি ব্যবস্থা সহ সহযোগিতার আশ্বাস। এবং জনগণের স্বার্থ রক্ষায় সরকারকে ছাড় দেবে না 11 দল। রাজপথের আন্দোলনে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করার হুঁশিয়ারি বিরোধী দলের নেতাদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। অবশেষে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে শান্তি আলোচনায় ইরান যুক্তরাষ্ট্র। দুই দেশের পরোক্ষ বৈঠকের পর ওয়াশিংটন তেহরান সরাসরি বৈঠকের কথা রয়েছে। ওয়াশিংটনকে বিশ্বাস করতে পারছে না তেহরান, বলছে প্রকৃত চুক্তি হলে তবেই পূর্ণ সহযোগিতা করবে তারা। অন্যদিকে ইরানের জব্দকৃত সম্পদ ফেরত দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। রয়টার্সের এমন দাবি সত্য নয় বলে জানিয়েছে হোয়াইট হাউস। হাজার হাজার নিরাপত্তা বাহিনীর করা পাহারায় পাকিস্তানের রাজধানী। শনিবার সকাল থেকে নানা ধোঁয়াশার পর অবশেষে ইসলামাবাদে পৌঁছালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার অবতরণের আগে দেশটিতে মধ্যপ্রাচ্যের ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও পৌঁছান। এর আগে শুক্রবার মধ্যরাতে 71 সদস্যের প্রতিনিধি দল নিয়ে পৌঁছান ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তারা বিমানের প্রতিটি ফাঁকা আসনে তেহরানের মিনাপ স্কুলে ওয়াশিংটন তেল আবিবের যৌথ বিমান হামলায় নিহত শিক্ষার্থীদের ছবিও নিয়ে আসেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স পৌঁছানোর পরই মূল আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও ইরান বলছে তাদের পূর্বশর্ত পূরণ না হলে সংলাপ শুরু হবে না। ইরানি পক্ষ স্পষ্ট করেছে আলোচনায় তারা সদিচ্ছা নিয়ে এলেও যুক্তরাষ্ট্রের প্রতি তাদের আস্থা নেই। গালিবাফ জানিয়েছেন অতীত অভিজ্ঞতায় ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গই তাদের প্রধান উদ্বেগ। তেহরানের দাবি প্রকৃত চুক্তি হলে তবেই তারা পূর্ণ সহযোগিতা করবে, না হলে আলোচনা এগোনো কঠিন হবে। এর মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বিকেলে বৈঠক করেন ইরানি প্রতিনিধি দল। এরপর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন। ইরানিরা আন্তরিকভাবে আলোচনায় বসতে প্রস্তুত থাকলে আমরা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেব, কিন্তু তারা যদি ছলচাতুরির চেষ্টা করে আমাদের আলোচক দল তা মেনে নেবে না। তাই বৈঠক শুরু হওয়ার আগেই আলোচনার পরিবেশে অনিশ্চয়তা ও কূটনৈতিক চাপ তৈরি হয়েছে। এর মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বিকেলের দিকে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন ইরানি প্রতিনিধি দল। পাকিস্তানের মধ্যস্থতা শুরু হয় বৈঠক আগামী কয়েকদিন ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। কাতারে ইরানের জব্দকৃত সম্পদ ফেরত দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে ইরানি সূত্রের বরাতে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যদিও এমন দাবি অস্বীকার করেছে হোয়াইট হাউস। আলোচনার মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে লেবানন পরিস্থিতি। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি অবস্থানে রকেট হামলার দাবি করেছে। ইসরায়েলি বাহিনীও লেবানন থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে। এতে সীমান্ত এলাকায় নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। এই সংঘাত যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় লেবানন ইস্যুকে আরও চাপ হিসেবে সামনে নিয়ে এসেছে। এরই মধ্যে মঙ্গলবারে ওয়াশিংটনে লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে হিজবুল্লাহ উপস্থিত থাকলে আলোচনায় বসবে না বলে সাফ জানিয়েছে তেল আবিব। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় সমাধান না এলে তেহরানকে ছাড়াই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি। ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে না দেয়াই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার মাঝেই ইরানকে কড়া ভাষায় সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্তর্জাতিক এই জলপথ ইরান বন্ধ করে রাখলেও তা খুব শিগগিরই উন্মুক্ত করা হবে। এক্ষেত্রে তেহরানের সহযোগিতা ওয়াশিংটন তোয়াক্কা করছে না বলে মন্তব্য তার। But that'll be open. We're going to be, or the Strait as they call it, and I think it's going to go pretty quickly.
And if it doesn't, we'll be able to finish it off one way. ইরানের সাথে সম্ভাব্য চুক্তির প্রধান শর্ত হিসেবে পারমাণবিক নিরস্ত্রীকরণকে অগ্রাধিকার দিচ্ছেন ট্রাম্প। তিনি জানান, আলোচনার পুরোটাই নির্ভর করছে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার উপর। দেশটির সামরিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। No nuclear weapon, number one. You know, I think it's already been regime change, but we never had that as a criteria. No nuclear weapon. That's সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানের সঙ্গে দীর্ঘদিনের অমীমাংসিত আলোচনার কঠোর সমালোচনা করেন। বলেন, বিভিন্ন মার্কিন প্রেসিডেন্টের সাথে ইরান শুধু আলোচনা করে সময় নষ্ট করেছে, তবে তার প্রশাসন সেই পথে হাঁটবে না। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন রবিউল ইসলাম আওলা, যাচ্ছি তার কাছে। রবিউল, আপনাকে স্বাগত জানাই। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার জন্য পাকিস্তানে বসেছে এবং আলোচনা বলা যায় পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। কি চলছে, কি হচ্ছে সেখানে? ধন্যবাদ জাফর। এই আলোচনা কিন্তু বিশ্ব শান্তির জন্য, অর্থাৎ এই আঞ্চলিক যে নিরাপত্তা ব্যবস্থা এবং মধ্যপ্রাচ্য সহ যে উত্তপ্ত পরিস্থিতি, সেই উত্তপ্ত পরিস্থিতির জন্য কি আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জাফর। এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ যে খবর সেটি হলো যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনা করেছেন। তার আগে ইরানি প্রতিনিধির সঙ্গে শাহবাজ শরীফের বৈঠক হয় এবং তারও আগে কিন্তু পাকিস্তানের যে সেনাপ্রধান তার সাথে বৈঠক করে ইরানের প্রতিনিধি, এবং এরপরে কিন্তু শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর আবারও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক হয়েছে ইরানের প্রতিনিধি, আর সেই ফাঁকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে শাহবাজ শরীফের বৈঠক হয়। এই বৈঠকটা কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি যে পরোক্ষ আলোচনা, এবং সেই আলোচনার এখনও দুপক্ষ সরাসরি বৈঠকে সম্ভাবনা নেই। তবে বিভিন্ন বিষয়গুলো যেটি এই মুহূর্তে সবশেষ খবর, সেখানকার সাংবাদিকরা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের যে খবরটি আসছে যে দুপক্ষের সরাসরি আলোচনার সম্ভাবনা রয়েছে, তবে কিছু ক্ষেত্রে এখনও সেই সম্ভাবনা নাও হতে পারে, কারণ তাদের বিষয়ে দুই পক্ষের যে আলোচনার শর্ত রয়েছে এবং সেই আলোচনা যদি ফলপ্রসূর দিকে যায়, অর্থাৎ তারা যদি দুই পক্ষ যে ছাড় দেওয়ার মন মানসিকতা হয়, তবেই এই আলোচনা সরাসরি হতে পারে। আরেকটি বিষয় যে ইরানের সদিচ্ছা দেখালে যুক্তরাষ্ট্র সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে এরই মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট তিনি বলেছেন। তবে এর কিছু আরেকটু আপডেট আছে যেটি আমরা বিভিন্ন গণমাধ্যমে, বিশেষ করে বার্তা সংস্থা রয়টার্স কিন্তু একটা আশাব্যঞ্জক খবর দিয়েছিল। সেটি হলো কাতার সহ বিদেশি ব্যাংকগুলোতে ইরানের যে সম্পদ রয়েছিল সেই সম্পদগুলো কিন্তু বাজেয়াপ্ত যেগুলো করা হয়েছিল সেই সম্পদ কিন্তু ফেরত দিতে সম্মতি জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এটি ইরানের যে কর্মকর্তা তাদের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছিল, কিন্তু এই খবরের কিন্তু পরপরই, এই খবর প্রকাশের পরপরই হোয়াইট হাউসের পক্ষ থেকে কিন্তু এটি অস্বীকার করা হয়েছে, বলছে এই ধরনের কোনো হয় না। আরেকটি বিষয় যে যুক্তরাষ্ট্র কিন্তু বিশ্বাস নেই। আপনি জানেন যে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তিনি কিন্তু জার্মানির তার যে পররাষ্ট্রমন্ত্রী তাদের সাথে কথা বলেছেন এবং সেই আলোচনায়, সেই বৈঠকে তিনি বলেছেন যে আমরা একটি অবিশ্বাস নিয়ে, মানে আস্থা ছাড়াই যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসছি, এবং সেই বৈঠকে তারা যদি ছাড়টা দেয় তাহলে কিন্তু এই মানে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি হয়তো নাও হতে পারে। আরেকটি বিষয় যে আলোচনা ব্যর্থ হলে কিন্তু আমরা আগের প্রতিবেদন, আপনার সাথে আলোচনার আগে যে প্রতিবেদনটি দেখলাম, তিনি কিন্তু বলেছেন যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। ট্রাম্প কিন্তু এটি বলেছেন, কিন্তু ট্রাম্পের বক্তব্যের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই এখন পর্যন্ত আমরা দেখেছি, কারণ তিনি প্রচণ্ড হামলার হুমকি দিয়েছিলেন, বড় ভয়াবহ হামলার হুমকি দিয়েছিলেন। সেই হামলার পরপরই কিন্তু আবার তিনি ইউটার্ন করলেন, অর্থাৎ যুদ্ধবিরতির ঘোষণা দিলেন। আরেকটি বিষয় যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে আলোচনা, সেই আলোচনার কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে আমরা সেগুলো একটু দেখে নিতে পারি। সেটি হলো যে এখন পর্যন্ত লেবাননের যে যুদ্ধবিরতি, আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের যে সংঘাত, সেই সংঘাতের অন্যতম যুদ্ধের ময়দান কিন্তু হয়ে গেছে লেবানন। সেখানে নির্বিচারে বোমা বর্ষণ করছে ইসরায়েল। বিশেষ করে যে ইরানের যে যুদ্ধবিরতি, অর্থাৎ ট্রাম্প যে হামলা বন্ধ করলো, এরপরই কিন্তু লেবাননে তিনি হামলা জোরদার করেছেন। অর্থাৎ এই যুদ্ধের ফ্রন্টে কিন্তু লেবাননে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এবং ইরানের অন্যতম প্রধান দাবি লেবানন। তারা বলেছে যে এই যুদ্ধবিরতি হলে সেখানেও কিন্তু লেবাননে অন্তর্ভুক্ত করতে হবে। আরেকটি বিষয় যে সম্পদ মুক্ত করা, যেটি আমি আগে আলোচনা করেছি। আরেকটি বিষয় ইরানের কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে বড় যে দাবি, সেটি হলো পারমাণবিক কর্মসূচি, অর্থাৎ ইরানে যে পরমাণু অস্ত্রধর হতে দেওয়া, সেটা তারা দিতে চায় না, এবং সে বিষয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের অবস্থান খুবই স্পষ্ট, এবং ইরানও কিন্তু এ বিষয়ে স্পষ্ট। তারা পরমাণু অস্ত্রের মালিক হতে চায় না বা তারা পরমাণু অস্ত্রের অধিকারী হতে চায় না, কিন্তু তাদের মূল দাবি তাদের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, সেই কর্মসূচি তারা বন্ধ করতে চায় না। আরেকটি বিষয় যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে যুদ্ধের যে ক্ষতিপূরণ, এই যুদ্ধের ক্ষতিপূরণ তারা হরমুজ প্রণালী থেকে আদায় করতে চায়। আঞ্চলিক মধ্যপ্রাচ্যে যে মার্কিন সামরিক উপস্থিতি, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু ইরানের নিরাপত্তার জন্য। তারা বলেছে যে এই সামরিক যে উপস্থিতি থাকলে তারা এই যুদ্ধবিরতি মেনে নেবে না। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে এইখানে কিন্তু যুক্তরাষ্ট্রের একটা প্রেস্টিজ
বা তাদের একটা সম্মানের বিষয় আছে, কারণ এই যুদ্ধের পর যদি মার্কিন সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্য থেকে কমে যায়, এটি কিন্তু তারা মানতে চাইবে না। ইতিমধ্যে কিন্তু মার্কিন যে উপস্থিতি, অর্থাৎ যদি আমরা বলি যে কাতারে আলুদের ঘাঁটি, সেটি প্রায় ধ্বংস হয়ে গেছে বলা যায়, সুতরাং তারা কতটা থাকতে পারবে সেটিও প্রশ্ন আছে। শুধু কাতার নয়, আমরা কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলোতে যে সামরিক উপস্থিতি রয়েছে সেগুলো কিন্তু আসলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধন্যবাদ আওলাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রবিউল ইসলাম আওলাদ, জানাচ্ছিলেন পাকিস্তানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যে আলোচনা সে বিষয়ে বিস্তারিত। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় উচ্চ ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় চলছে জরুরি টিকাদান কর্মসূচি। সারা দেশে একযোগে শুরু হবে 20 এপ্রিল। অসুস্থ না হলে আগে টিকা নেওয়া থাকলেও 6 থেকে 59 মাসের সব শিশুদের টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষজ্ঞরা বলছেন, টিকা কার্যক্রম সফল হলে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে 1 থেকে 1.5 মাস। আরও জানাচ্ছেন মনির হোসাইন। দেশজুড়ে বাড়ছে হামের প্রাদুর্ভাব, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার। 5 এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ 18 জেলার 30টি উপজেলায় শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। 12 এপ্রিল ঢাকার 2 সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে এবং 20 এপ্রিল সারা দেশে একযোগে শুরু হবে টিকা কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন, টিকা কার্যক্রম সফল হলে কমতে পারে হামের প্রাদুর্ভাব। মানব শরীরে টিকার প্রতিক্রিয়া শুরু হতে সময় লাগে 15 দিন থেকে 1 মাস। একথা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সে হিসেবে টিকা কার্যক্রম সফল হলে আক্রান্তের সংখ্যা কমতে সময় লাগতে পারে 1 মাস। যখনই কোনো টিকা দিচ্ছেন, এক সেল অ্যান্টিবডি তৈরি করছে, আরেক সেল মেমোরি হিসাবে স্টকে হয়ে গেল। ওই মেমোরি সিলটা করবে কি, দ্বিতীয় যখন আপনি টিকা দিচ্ছেন অলরেডি তৈরি হয়ে গেছে, কিন্তু তখন দ্বিতীয় টিকা দেওয়ার পর কিন্তু দ্বিতীয় ডোজ দেওয়ার পর কিন্তু অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে না। সুতরাং 1 মাস টাইমের মধ্যে কিন্তু শুরু হয়ে যায় অ্যাকশন। রোগীর সংখ্যা কমে আসবে 1 মাসের মাথায়, তবে মৃত্যুর সংখ্যা কমতে আমাদের আরও 1 মাস অপেক্ষা করতে হবে। কারণ এখন যারা ইতিমধ্যেই খুব খারাপ অবস্থায় পৌঁছেছে, হাসপাতালে আছে বা হাসপাতালে বাইরে আছে, তাদেরকে সেবা দিয়ে সুস্থ করা এবং নতুন যে গুরুতর রোগীর সংখ্যা সেটা ধীরে ধীরে কমে আসবে। চলমান জরুরি ক্যাম্পেইনে টিকা নেয়া শিশুদের চলতি বছর জুনে আবার বুস্টার ডোজ নেয়ার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। একটা টিকায় আংশিক প্রতিরোধ ক্ষমতা হয়, 2টো টিকা হলে সেটা পরিপূর্ণ, এমনকি শতকরা 100% প্রতিরোধ ক্ষমতা অর্জন হয়। তো এখন যে জরুরি টিকাগুলো হচ্ছে, জুন মাস থেকে সম্ভবত আবার গণটিকা দেওয়া শুরু হবে, তখন এরাও কিন্তু টিকা দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আগে হামের টিকা নেয়া থাকলেও 6 মাস থেকে 59 মাসের সব শিশুদের হামের টিকা নিতে হবে। তবে যাদের জ্বর কিংবা হাসপাতালে ভর্তি, তাদের অসুস্থ অবস্থায় টিকা নেওয়া যাবে না। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে গত 2 দিনে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মেহেদি হাসান বাপ্পি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাপ্পি, বরিশালে ক্রমশই চোখ রাঙাচ্ছে কিন্তু হাম সংক্রমণ। এই বিভাগে এই রোগের উপসর্গ প্রতিদিনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রোগীদের ভিড় বেড়েই চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালটিতে গত 24 ঘন্টায় নতুন করে রোগী ভর্তি হয়েছেন 21 জন, যার মধ্য থেকে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন মাত্র 3 জন। বর্তমানে হাসপাতালটির 3টি আইসোলেশন ওয়ার্ডে মোট 51 জন রোগী ভর্তি রয়েছেন। আমরা কথা বলেছিলাম এই হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে, তারা যেমনটা বলছেন, এই জানুয়ারি থেকে আজ পর্যন্ত হাসপাতালটি থেকে মোট 362 জন চিকিৎসা নিয়েছেন। আমরা এই মুহূর্তে যে হাম ওয়ার্ডে রয়েছি সেখানে দেখতে পাচ্ছেন 20টি বেডের বিপরীতে প্রায় 53 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। অনেকে বাধ্য হয়ে বেড না পেয়ে 2 জন 3 জন একই বেডে চিকিৎসা নিতে আমরা দেখেছি, এবং অনেকে বেড না পেয়ে তারা বাধ্য হয়ে মেঝেতেই আমরা তাদেরকে চিকিৎসা নিতে দেখছি। আমরা জানিয়ে রাখি, এই বরিশাল বিভাগে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা বলেছেন যে এই বিভাগে চলতি জানুয়ারি থেকে আজ পর্যন্ত 1250 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন, যাদের মধ্যে থেকে আজ ভর্তি রয়েছেন প্রায় 49 জন বিভিন্ন হাসপাতালে। এবং আমরা একটু জানিয়ে রাখি, স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে যেমনটা বলেছিলেন যে গত এই রোগ সংক্রমণের ঠেকাতে তারা সব ধরনের প্রস্তুতি রেখেছেন, এবং বিশেষ করে টিকার ক্ষেত্রে তারা নজর দিচ্ছেন। এই বিভাগে 4টি জেলায় 1,23,000 শিশুকে তারা টিকার আওতায় আনতে চাচ্ছেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে।
ডেঙ্গু চিকুনগুনিয়া মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। দলীয় প্রভাবে খাল উদ্ধার অভিযান থামানো যাবে না বলে সাফ জানিয়েছেন প্রশাসক। দখলকারীদের তালিকা করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। মশক নিধনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন 2 সিটি কর্পোরেশনের একাধিক টিম। শনিবার সকালে রাজধানীর মানিকদি এলাকায় মশক নিধন অভিযান উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। আগামীতে ডেঙ্গু থেকে মুক্তি হওয়ার জন্য, চিকুনগুনিয়া থেকে সন্তানদেরকে আমাদেরকে নিরাপদ রাখার জন্য ইতিমধ্যে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মসূচি ঘোষণা হয়েছে। সেটা হলো ক্লিন স্কুল, নো মসকিউটো। 537টি স্কুল কলেজে আমরা এই প্রোগ্রামগুলো চলমান আছে। এদিন রাজধানীর বেইলি রোড, কাকরাইল ও মগবাজার এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। বলেন, মশক নিধনের ঔষধ বিজ্ঞানাগারে পরীক্ষিত এবং কার্যকর। মশার ওষুধ যেটা আছে সেটা আপনারা জানেন, আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সেটা বিজ্ঞানাগারে পাঠিয়েছি পরীক্ষার জন্য এবং তারা বলেছে যে এটা সঠিক আছে। শুধুমাত্র সিটি কর্পোরেশনের একার পক্ষে কোনোভাবেই মশা নিধন করা সম্ভব না, পরিষ্কার রাখাও সম্ভব না যদি জনগণ এগিয়ে না আসে। এছাড়া জিয়া সরণি খাল, কোনাপাড়া খাল ও কুতুবখালী খাল পরিদর্শন করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, অবৈধ দখলদারদের তালিকা করে নেওয়া হবে আইনি পদক্ষেপ। জানান, জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সাথে যুক্ত করতে দেয়া হয়েছে 300 কোটি টাকা বরাদ্দ। আমরা প্রথমে দখলমুক্ত করব এবং অবৈধ দখলদারের তালিকা করে আমাদের বিদ্যমান আইনে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার বিধিবিধান রয়েছে সে অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী জিয়া সরণি খালটি এই পর্যন্ত এসে বুড়িগঙ্গা নদীকে কানেক্ট করবার জন্য উনি 300 কোটি টাকা বরাদ্দ করেছেন। খালগুলো সচল রাখতে জনসচেতনতা প্রয়োজন বলে জানান প্রতিমন্ত্রী। আত্তজ রহমান, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 6 বছর পর করোনাকালে স্বাস্থ্য খাতে কেনাকাটায় অনিয়ম দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির দাবি 12 কোটি 3 লাখ টাকা লুটপাট করা হয়েছে। আর এই দুর্নীতির সঙ্গে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন 38 কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। গেল বছর কেনাকাটায় দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংক প্রতিবেদন জমা দিলে পুনরায় সক্রিয় হয় দুদক। তাসলিম তৌহিদের রিপোর্ট। করোনা মহামারীতে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার সুযোগে ভাইরাসের মতোই ছড়িয়ে পড়েছিল অনিয়ম দুর্নীতি। অন্তর্বর্তী সরকারের সময় বিশ্বব্যাংক কেনাকাটায় দুর্নীতি নিয়ে একটি তদন্ত প্রতিবেদন জমা দেয় দুদকে, যা নিয়ে সময় সংবাদ প্রতিবেদন প্রকাশের পর অনুসন্ধানের নামে সংস্থাটি। সেখানে বলা হয়, 2020 সালের এপ্রিলে বিশ্বব্যাংক ও বাংলাদেশ যৌথভাবে কোভিড-19 মোকাবেলায় $600 মিলিয়ন চুক্তি করে। এতে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক থেকে অতিরিক্ত মেলে $100 মিলিয়ন। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন পরিচালক ডাক্তার ইকবাল করিম সহ সংশ্লিষ্টরা মাস্ক, পিপিই ও অ্যাপ চালু সহ বিভিন্ন খাতে ব্যাপক অনিয়মে জড়ান। গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানকে মাস্ক সরবরাহ, স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প পরিচালকের স্ত্রীর কোম্পানিতে অর্থ লেনদেনের অভিযোগও ওঠে। অনুসন্ধানে নেমে কেনাকাটায় 12 কোটি 3 লাখ টাকা লুটপাটের তথ্য পায় দুদক। এই দুর্নীতির সঙ্গে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সহ 38 জনের সংশ্লিষ্টতা মেলে। যোগ সাজস্য ছিল ঠিকাদারি প্রতিষ্ঠানও, যাদের বিরুদ্ধে 6টি মামলার সুপারিশ করা হয় কমিশনে। অনুসন্ধানকারী কর্মকর্তাগণ প্রাথমিক সত্যতা পেয়ে মামলার সুপারিশ করেই তাদের অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেছেন। অনিয়মের যে বিষয়গুলো ছিল সেটা নিম্নমানের কোভিড সামগ্রী ক্রয় সংক্রান্ত এবং অভিযোগ ছিল যে শত শত কোটি টাকা আত্মসাতের। স্বাস্থ্য খাত নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, মহামারীর সময় একটি সিন্ডিকেট পকেট ভারী করলেও দুদকের সক্ষতায় ব্যবস্থা নিতে দেরি হয়েছে। প্রত্যেকটা ক্রাইসিসে একদল সাফার করে আরেকজনের ভাগ্য খুলে। দুর্নীতি দমন কমিশনে আছে, আর যারা ভিকটিম তারা কিন্তু এক শ্রেণী। সমাজের ওই শ্রেণীটা এলিট বলো বা ওরা তো এক শ্রেণী, তাদের আত্মীয় স্বজন দিয়ে এটা ম্যানেজ হয়ে যায়। করোনাকালে মাস্ক কেলেঙ্কারি ঘটনায় জেএমআই গ্রুপের বিরুদ্ধে মামলা করেছিল দুদক, যদিও পরবর্তীতে আসামিদের অব্যাহতি দেয় সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন যানবাহন চালকরা। তেল পেতে অপেক্ষা করতে হচ্ছে 8 থেকে 10 ঘন্টা। খোলা পাম্পের মালিকরা বলছেন, বেশিরভাগ বন্ধ পাম্পের প্রভাব পড়ছে। জ্বালানির কৃত্রিম সংকটের জন্য অসাধু চক্রকে দায়ী করছেন গ্রাহকরা।
কাঠফাটা রোদ আর তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা এই অপেক্ষা জ্বালানি তেলের জন্য ভোগান্তিতে পড়া চালকরা জানান কেউ এসেছেন রাত ৩টায়, কারো অপেক্ষা ছাড়িয়েছে ৮ থেকে ১০ ঘন্টা। রাজধানীর বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে করতে অনেকেরই ফুরিয়ে গেছে গাড়িতে থাকা অবশিষ্ট তেল। পাম্প কর্তৃপক্ষ বলছে বন্ধ পাম্পের প্রভাব পড়েছে খোলা পাম্পে। তেল বালের সোনার হরিণের কথা মনে হয়। মহিলারা কেন ভিআইপিদের সঙ্গে লাইন পাবে না, কেন মহিলাদের সঙ্গে আলাদা কিউ হবে না? আরো কয় ঘন্টা লাগবে তা জানি না, আমরা ধারণা করতেছি আরো ৫-৭ ঘন্টা লাগবে যাইতে। মজুতদারদের জন্য আমরা সাধারণ পাবলিকরা আমরা সমস্যায় পড়ছি। আমার গাড়িতে যেই তেল আসলো পুরান তেল, হেঁটেই পুড়ে বেলাইছি, নতুন তেল পাইলাম না। এট এ টাইম যদি শহরের সবগুলো পাম্প খোলা থাকতো, যে আমরা যেমন সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা ডেলিভারি দিচ্ছি, এই ডেলিভারি যদি সবগুলো পাম্পে এট এ টাইম দেওয়া যেত, যদিও সংকট নেই, যদি রেশনিং সিস্টেমটা ওইভাবে যদি গভর্নমেন্ট ট্যাকেল করে যদি সবগুলো পাম্পে ওইটা যদি ইমপ্লিমেন্ট করতে পারতো, তাহলে এই যে দীর্ঘ সারি গাড়ির এটা হতো না। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন ফিলিং স্টেশনেও একই চিত্র। ফেনীর 28টি পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় তৈরি হয়েছে তীব্র সংকট। পাম্প মালিকদের দাবি, অকটেন পেট্রোল মিলছে চাহিদার অর্ধেকেরও কম। গাড়ি সিরিয়াল ধরে বইরেছে, তেল দেয় না, তেল নাই বলে। আমার নদীরাম পাম্পে কালকে ঘুরে গেছে, আজকে ঘুরে গেছে, তেল নাই। 3টে পাম্পে গেছি, 20 কোনো কাটতে তেল নাই। আজকে দেয় নাই, আগামীকালকে সকালে বলতে পারবো যে ডিপো থেকে তেল দিবে কিনা। চাহিদা অনুপাতে প্রতি পাম্পকে দিতেছে না, আজকে এক পাম্পকে দিলে আগামীকালকে আরেক পাম্পকে দিতেছে। খাগড়াছড়িতে ক্রমে তীব্র হচ্ছে জ্বালানি তেল সংকট। কোথাও কোথাও 2 থেকে 3 কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন গ্রাহকরা। তেলটা অতি জরুরি ছিল, আমবাগানে গুটি আসছে, এরকম আমের গুটি আসছে, কিন্তু আমবাগানে স্প্রে করা অতীব জরুরি। বর্তমান পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়াইছে যে আমরা তেলের সংকটে দেখা যায় যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেই পারতেছি না। এদিকে অভিযোগ উঠেছে কিছু অসাধু চক্র এই সুযোগে অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে খোলা বাজারে বেশি দামে বিক্রি করছে। এতে প্রকৃত ভোক্তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি বাজারে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। জ্বালানি তেল বিক্রিতে নজরদারি আরও বাড়ানোর দাবি যানবাহন চালক ও মালিকদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার রেজওয়ান হিমেল। সরাসরি যাচ্ছি তার কাছে। হিমেল, কি পরিস্থিতি আপনার ওখানে? ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি তেল। ফলে অভিযোগ করেই কিন্তু যারা মোটরসাইকেল গ্রাহকরা রয়েছেন তারা কিন্তু তেল পাম্প থেকে অভিযোগ করেই বাড়ি ফিরছেন। কিছুক্ষণ আগে আমরা রংপুরের যেই শাপলা চত্বরে যেই তেল পাম্পটি রয়েছে ইউনিক ট্রেডার্স সিন্ডিকেট, সেটাতে কিন্তু রেশনিং পদ্ধতিতে কিন্তু তেল দেওয়া হচ্ছে। মোটরসাইকেলে 500 টাকা এবং যেগুলো প্রাইভেট কার রয়েছে, গাড়ি রয়েছে, সেগুলোতে 1000 টাকার করে কিন্তু ডিজেল দেওয়া হচ্ছে। আপনাদেরকে এই মুহূর্তে একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি। একেবারেই শাপলা চত্বর থেকে কলেজ রোড লম্বা লাইনে কিন্তু ঘন্টার পর ঘন্টা গ্রাহকরা কিন্তু দাঁড়িয়ে আছেন এই জ্বালানি তেলের কারণে। তারা বলছেন যে আসলে পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ায় তাদের আসলে অনেকটাই কষ্ট পোহাতে হচ্ছে। এছাড়া আমরা কথা বলেছি মেঘনার যে ইনচার্জ রয়েছেন জাকির হোসেন, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন ট্রেনের ওয়াগনে 3,47,000 ডিজেল কিন্তু চট্টগ্রামে থেকে আজকে এসেছে। এছাড়াও কিন্তু সেই সাথে পেট্রোল আজকে কিন্তু 1,10,000 ও অকটেন 60,000 কিন্তু অলরেডি মজুদ রয়েছে। সবকিছু মিলে মোটামুটি তেল রয়েছে, কিন্তু পাম্পগুলোতে আসলে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার কারণে গ্রাহকদের যেটি অভিযোগ, তারা তেল পাচ্ছে না। এছাড়াও আমরা কিন্তু দেখেছি নগরীর কলেজ রোডে একটি তেলের পাম্প রয়েছে, সেখানে পেট্রোল পাম্পে খোলা তেল কিন্তু বোতলে করে বিক্রি করার কারণে কিন্তু তাদেরকে আসলে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদেরকে জরিমানা করা হয়েছে। গ্রাহকদের যেটি দাবি, এই তেলগুলো বোতলে করে বিক্রি করে বিভিন্ন জায়গায় নিয়ে যেয়ে সিন্ডিকেট করে অতিরিক্ত মূল্যে কিন্তু বিক্রি করা হচ্ছে। এ কারণে পেট্রোল পাম্পগুলোতে গাড়িগুলোর ভিড় দেখা যাচ্ছে এবং 3000 লিটার প্রতিদিন করে তেল পেট্রোল পাম্পগুলোতে বিক্রি হচ্ছে। ফলে অনেকগুলো পাম্পই কিন্তু আসলে আজকে আমরা ঘুরে দেখেছি বেশ কিছু পাম্প কিন্তু বন্ধ ছিল। সকালবেলা কিছু পাম্পে তেল দেওয়া হলো, বিকালবেলা অনেক পাম্প কিন্তু আমরা বন্ধ দেখেছি। সেক্ষেত্রে আমরা দেখেছি সকালবেলা থেকে এখন পর্যন্ত নগরীর যে শাপলা চত্বর রয়েছে, সেই শাপলা চত্বর মোড়ে এই মোটরসাইকেল যারা গ্রাহক রয়েছেন তাদের একেবারে লম্বা লাইন। সব কিছু মিলে আমরা দেখেছি নগরীর আরও কয়েকটি পাম্প কিন্তু আমরা সেই তেল না পাওয়া গ্রাহকরা কিন্তু অভিযোগ করে একেবারে বাড়ি ফিরেছেন। সবকিছু মিলে রংপুর থেকে এই ছিল আমার জ্বালানি তেল সংকটের সর্বশেষ তথ্য। জ্বালানি তেলের সরবরাহের খবর জানছিলাম রংপুর থেকে। সময় সংবাদে আরও থাকছেন। রোহিঙ্গাদের টার্গেট করে সক্রিয় মানব পাচার চক্র। সাগরপথে মালয়েশিয়া যাত্রার মাঝপথে জিম্মি করে অর্থ আদায়। 5 মাসে উদ্ধার 335। কাউন্সেলিংয়ে জোর এপিবিএনের।
মানবিক চিকিৎসক খ্যাত ডক্টর কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে শেরেবাংলানগর থানার কথিত যুবদল নেতার বিরুদ্ধে। টাকা না পেয়ে হুমকি ধমকি ও আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হেনস্থার অভিযোগ ডাক্তার কামরুলের। ঘটনা শুনে রাতে হাসপাতালে ছুটে যান যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি। চাঁদা দাবিকারী দলের কেউ নয় দাবি করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার আশ্বাস দেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার রাত 8:40 সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজধানীর সাবলীর একটি হাসপাতালে দলবল নিয়ে হাজির স্থানীয় এক নেতা। যুবদলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দিতে দেখা যায় তাকে। হাসপাতালটি 2000-এর বেশি মানুষকে বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপনকারী চিকিৎসক ডাক্তার কামরুল ইসলামের মানবিক কাজের স্বীকৃতি হিসেবে তিনি দেশে বিদেশে সমাদৃত। শুধু শুক্রবারই নয়, 5 আগস্টের পর থেকেই নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতাল থেকে চাঁদা দাবি করে আসছেন স্থানীয় এই কথিত নেতা। চাপে ফেলতে ডাক্তার কামরুলকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হাসপাতালের সামনে মব তৈরিরও অভিযোগ তার বিরুদ্ধে। 5 আগস্টের পরে পরিচয় দেয় আপনাদের এরকম যে এখানকার সে নাকি কমিশনার দাঁড়াবে, সে হবে যাবে, এসব বলে এবং ভয় দেখায়। তোকে করবো, নামটা বলছে মঈন। ডাক্তার কামরুল ইসলামের অভিযোগ, চাঁদাবাজির ঘটনায় শুরু থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা, মেলেনি প্রতিকার। পুলিশ আসে কিন্তু কোনো ওদের পুলিশও ভয় পায় মনে হয়, আমি জানি না কি জন্য। তারপর আমি আর্মির ইয়েতেও জানাইছি, আর্মি এখানে ক্যাম্প ছিল শেরেবাংলানগর, ওনাদের আমি ফোন দিলাম, কিন্তু আমার এক বন্ধু তাকে দিয়ে ফোন করালাম। অভিযোগ শুনে মধ্যরাতেই হাসপাতালটিতে ছুটে যান যুবদলের কেন্দ্রীয় নেতারা। ডাক্তার কামরুলকে আশ্বাস দেন সব ধরনের সহযোগিতার। যুবদলের কেউ এখানে আসে নাই, আসবে না ইনশাল্লাহ, দায়িত্ব আমরা নিলাম। আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারাও ইতিমধ্যে মাঠে নেমেছে। অভিযুক্ত মঈনুদ্দিন নিজেকে শেরেবাংলানগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পরিচয় দিলেও কেন্দ্রীয় নেতারা বলছেন যুবদলের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। 5 আগস্টের পর থেকে যেখানেই আমরা মেসেজ পেয়েছি যে এরকমের কোনো ঘটনা, আমরা কিন্তু সাথে সাথে সেখানে আমরা তদন্ত করার ব্যবস্থা করেছি। যুবদলের কথা বলতেছে, কিন্তু যুবদলে এই নামে কেউ কিন্তু আমাদের নাই। দ্যাট মিনস সংগঠনের নামটা তারা ব্যবহার করতেছে। মানব সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 2022 সালে স্বাধীনতা পদকে ভূষিত হন ডাক্তার কামরুল ইসলাম। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সারা দেশে চাঁদাবাজদের পক্ষপাত মুক্ত তালিকা তৈরির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব। শনিবার দুপুরে কারওয়ান বাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক MZM ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, শিগগিরই তালিকা ধরে অভিযান চালানো হবে। এছাড়া গত 48 ঘন্টায় চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী সহ বেশ কয়েকজন মানব পাচারকারীকে গ্রেপ্তারের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। স্বরাষ্ট্রমন্ত্রী একটি বিজ্ঞপ্তিতে বলেছেন, যে ব্রিফিংয়ে বলেছেন, যাতে আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছি, আমরা যাতে চাঁদাবাজদের একটি লিস্ট তৈরি করি, যেটা আনবায়াসড লিস্ট তৈরি হবে, এবং এই লিস্ট তৈরি করার পরে এই লিস্টের আওতাধীন প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিক্রি করছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকেই ভিড় করেন মনোনয়ন প্রত্যাশীরা। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনকারীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংরক্ষিত 36টি নারী আসনের বিপরীতে দলীয় মনোনয়ন পেতে শনিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উৎসব মুখর পরিবেশ বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে থাকেন মনোনয়ন প্রত্যাশীরা। বিএনপির মনোনয়ন পেতে সাবেক ছাত্রনেত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির প্রবীণ নেতারাও এখন দৌড়ঝাঁপ করছেন। যোগ্য প্রার্থীর তালিকায় উঠে এসেছে অনেক শিল্পীর নামও। সকালে দলীয় ফর্ম সংগ্রহ করেছেন সঙ্গীত শিল্পী কনক চাপা সহ আরও অনেকে। যোগ্যতা, অভিজ্ঞতা এবং বিগত সময়ে মাঠের ভূমিকা সবকিছু বিবেচনা করেই নারী আসনের মনোনয়ন চূড়ান্ত করবে বলে আশা মনোনয়ন প্রত্যাশীদের। মহান সংসদে দাঁড়িয়ে এই জনগণের কথা বলতে চাই, জনগণের দুঃখের কথা বলতে চাই। দল
তাগিদের মূল্যায়ন করবেন, তাগিদের পাশাপাশি মেধা এবং যোগ্যতা সবকিছু মিলে ইনশাল্লাহ আমি আশাবাদী। শেরপুর এবং জামালপুর সংসদীয় নারী আসনের মনোনয়ন প্রত্যাশী। তো আমি মনে করি দল আমাকে মনোনয়ন দিবে, আমি মনোনয়ন প্রত্যাশী। বাংলাদেশ থেকে সমস্ত ধরনের গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এগুলো চিরতরে নির্মূল আমি ইনশাল্লাহ করতে চাই। সংসদ নির্বাচনের মতো সংরক্ষিত আসনে প্রার্থী বাছাই করবে দলটি। কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন তাদের অগ্রাধিকার দেয়া হবে। গতকাল, আজকে এবং আগামীকাল এই 3 দিন ফর্ম বিতরণ এবং জমা নেওয়া এই দুটো অব্যাহতভাবে চলবে। আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। রোববার শেষ হচ্ছে মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম। 21 এপ্রিল জমাদানের শেষ সময় হলেও এরই মধ্যে জমা পড়েছে 2 শতাধিক ফর্ম। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। জনগণের স্বার্থ রক্ষা সরকারকে ছাড় দেবে না 11 দল, এমন হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলছেন আবারও অধিকার পিষ্ট করার ষড়যন্ত্র শুরু হয়েছে। রাজধানীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি দেন বিরোধী দলের নেতারা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে অংশ নেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, ক্ষমতার স্বার্থে গণবিরোধী রূপ ধারণ করেছে সরকার। জামায়াত নেতারা বলছেন, যারা গণভোটের রায়ে আস্থা রাখেনি তারা ফ্যাসিবাদের পথে হাঁটছে। জনগণের ভোটকে যারা গ্রহণ করে নাই তারা জনগণের পক্ষের বন্ধু হইতে পারে না। অতএব গণভোট যারা আজকে গ্রহণ করলো না তারা কিন্তু ফ্যাসিস্ট সরকারের পথে যাত্রা করেছে। ক্ষমতায় আসার পরে তারা গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে। কথায় বলে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আজকে রাবণ হয়ে গিয়েছে, ক্ষমতার স্বার্থে জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে বর্তমান বিএনপির সরকার। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, জনগণের স্বার্থ রক্ষায় সরকারকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায়ে তারা শুরু হয়েছে। জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। সম্মেলনে অ্যাডভোকেট আতিকুর রহমানকে সভাপতি এবং লস্কর মোহাম্মদ তসলিমকে সেক্রেটারি করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের 75 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লবে শহীদদের পরিবারের ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং আহতদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। দুপুরে রাজধানীর মানিক মে এভিনিউতে জড়ো হয়ে এসব দাবি তুলে ধরেন তারা। মানববন্ধনে আহতরা অভিযোগ করেন, জুলাই নিয়ে একটি গোষ্ঠী নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের মেয়াদে আহত ও নিহতদের বিষয়ে উদাসীনতা ছিল। বর্তমান সরকার এ ব্যাপারে সচেতন হলেও বেশ কিছু সংসদীয় বিল পাশের ক্ষেত্রে বিলম্ব হচ্ছে। দ্রুত বিলগুলো পাশের মাধ্যমে তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান মানববন্ধনকারীরা। প্রত্যেকটি মেডিকেলে বৈষম্য করেছে এনসিবি নামক যে প্রতিনিধি রয়েছে, তারা আমাদের এই শহীদ এবং এই জুলাই যোদ্ধাদের সাথে প্রচুর পরিমাণ বৈষম্য করেছে। আমাদের জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। শহীদ পরিবারের যে সুরক্ষা আইন এবং যেই আপনার ইন্ডিপেন্ডেন্টি, সেই দুইটাকে যেই সরকার সংসদে বিল পাশ করেছে, এই দুইটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। পরীক্ষা কেন্দ্রগুলো থাকবে সিসি ক্যামেরার আওতায়। কেউ নকলে সহায়তা করলে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে জনসম্পদকে মানব সম্পদে রূপান্তরের কথাও জানান মন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার টানানো বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। সকালে রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত নিরাপদ করতে পদক্ষেপ নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জুলাই অভ্যুত্থান পরবর্তী দেশকে আরও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
আমরা প্রতিটি এলাকায় অবকাঠামো উন্নয়ন, সাথে সাথে আমরা নিরাপদ একটি বাংলাদেশ চাই। আমরা এই ঢাকা নয়কে মানবিক এবং নিরাপদভাবে গড়ে তুলতে চাই। আমরা মাত্র 36 দিন, আজকে 38 দিন হবে না, আমরা প্রায় ক্ষমতায় এসেছি। আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে চলছি। আমরা ইতিমধ্যে আমাদের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলিকে কীভাবে উন্নয়ন করা যায়, অবকাঠামো এবং প্রতিষ্ঠানে কীভাবে শিক্ষার মান, সেগুলি কাজ করছি। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য ঢাকা রেখে যেতে শুধু সচেতনতাই নয়, একই সঙ্গে কার্যকর পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার বিকেলে রাজধানীর হাজারীবাগে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, শহরে যত্রতত্র বর্জ্য ফেললে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার নজির তৈরি করা সম্ভব নয়। একই অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম বলেন, জনগণ সচেতন না হলে সিটি কর্পোরেশনের একার পক্ষে মশক নিধন এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা সম্ভব নয়। সামনের বর্ষা মৌসুমকে কেন্দ্র করে মশক নিধন ও পরিচ্ছন্নতা নিয়ে বিশেষ পরিকল্পনার কথাও জানান তিনি। যদি জনগণ 50% দায়িত্ব পালন না করে, সিটি কর্পোরেশন 50% দায়িত্ব পালন করলেও কিন্তু সিটি পুরা পরিষ্কারও থাকবে না, মশার হাত থেকেও বাঁচা যাবে না। এই জন্যই দুইজনের 50-50 আসলেই আমরা সিটিটাকে পরিষ্কার রাখতে পারবো, পরিচ্ছন্ন রাখতে পারবো। আমরা যদি সচেতন না হই তাহলে সিটি কর্পোরেশনের উপর শুধু দায় দিয়ে আর বর্জ্য ব্যবস্থাপনার জন্য কয়েকজন কর্মকর্তা কর্মচারী যারা সিটি কর্পোরেশনে আছে তাদের উপর দায়িত্ব চাপিয়ে আমার মনে হয় যে সফল হওয়া যাবে না। আমরা ক্লিন ঢাকা করতে চাই, আমরা একটা সমৃদ্ধ নেশন করতে চাই, আমরা সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে চাই। বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া, হাটহাজারী, রাঙ্গুনিয়া ও সীতাকুণ্ডকে যুক্ত করে নতুন মাস্টার প্ল্যান চূড়ান্ত করতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। শহরের ওপর চাপ কমাতে ওয়ান সিটি টু টাউন কনসেপ্টে সীমানা বাড়িয়ে 1255 বর্গ কিলোমিটার করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তবে শাহ আমানত সেতু, কালুরঘাট সেতু এবং পতেঙ্গা ফ্লাইওভারের টোল প্রথা বন্ধ না হলে নতুন এলাকার সংযুক্তি ব্যর্থ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধিভুক্ত 170 বর্গ কিলোমিটারের বাইরে গিয়ে প্রথমবারের মতো উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া, হাটহাজারীর ফতেহাবাদ কাটিরহাট, রাঙ্গুনিয়ার কাপ্তাই গৌডন, দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া এবং আনোয়ারাকে নিজেদের সীমানায় আনার পরিকল্পনা অনেকটা চূড়ান্ত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। 2022 সাল থেকে শুরু হওয়া মাস্টার প্ল্যান প্রণয়নে এবার নগরকে ছড়িয়ে দিতে যুক্ত করা হচ্ছে 6টি উপজেলাকে। মূল শহরটা যদি কর্ণফুলীর এই পারে থাকলেও ওই পারেও একটু নাগরিক সুবিধা দিয়ে একটি দ্বিতীয় নগর হবে, যেটা ওয়ান সিটি টু টাউন। নতুন মাস্টার প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে নিজেদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অংশীজন সংস্থাগুলোকে এই প্রক্রিয়ায় সংযুক্ত করার পরামর্শ এই প্রকৌশলী নেতার। এটাকে ফলপ্রসূ করতে গেলে তার ক্যাপাসিটিকে বাড়াতে হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী উত্তর এবং দক্ষিণ চট্টগ্রামে নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত 2টি স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে। একই সঙ্গে থাকবে শিল্প কারখানা গড়ে তোলার আলাদা প্রকল্প। শহর কেন্দ্রিক যদি হয় তাহলে কিন্তু হবে না, ওই সমস্ত জায়গার মানুষ এই জায়গায় আসবে না। তো সুতরাং তাদেরকেও সেই সমস্ত ফ্যাসিলিটিস দিয়ে ওই সমস্ত জায়গায় তৈরি করতে হবে। চট্টগ্রাম শহরের অভ্যন্তরে চলাচলের জন্য যেমন শহীদ ওয়াসিম ফ্লাইওভারে টোল দিতে হয়, তেমনি জেলার আনোয়ারা যেতে পতেঙ্গা টানেল, পটিয়া যেতে শাহ আমানত সেতু এবং বোয়ালখালীতে দিতে হয় কালুরঘাট সেতুর টোল। আর এই উপজেলাগুলোকে সংযুক্ত হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানে। শহরের মাঝখানে যদি নদী থাকে তাহলে দুপারে টোল নেওয়া, দুই পারের জনসাধারণ থেকে টোল নেওয়ার কোনো আইন নাই, বিধান নাই। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ব্যাটিং চূড়ান্ত হলে চলতি বছরের ডিসেম্বরের আগে অনুমোদনের জন্য পাঠানো হবে এই মাস্টার প্ল্যান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 2 সপ্তাহ ধরেই সরকার নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন ও পাম তেল। আর বোতলজাতের দাম বাড়াতে না পারায় বাধ্য করা হচ্ছে অন্য পণ্য কিনতে। এর মধ্যে ব্যবসায়ীদের মূল্য সমন্বয়ের প্রস্তাবে আরেক দফা দাম বৃদ্ধির আতঙ্কে ভোক্তারা। এ বিষয়ে কাল বৈঠকে বসার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের বেঁধে দেওয়া দাম 176 টাকা হলেও রাজধানীর কারওয়ান বাজারেই 1 লিটার খোলা সয়াবিন তেল কিনতে গুনতে হচ্ছে 184 টাকা। খোলা তেলে কোনো সংকট নেই আল্লাহর রহমতে,
এমনি বোতল যাতে একটু চাপ আছে। আমার এখানে প্রতিদিন চাহিদা আছে 20 কার্টন 25 কার্টন, সেই জায়গায় যদি আমি 1 কার্টন পাই তাহলে আমি চলতে পারবো। মানুষ এখন ওই হাহাকার দেখে একটু বেশি পরিমাণ নেয়, যেমন যার দরকার 10 লিটার হে নাই 20 লিটার, যার দরকার 5 লিটার হে নাই 10 লিটার। তবে তীব্র সরবরাহ সংকটে পড়া ভোজ্য তেলের বাজারে বোতলজাত সয়াবিন তেল সরকার নির্ধারিত দামে বিক্রি হলেও বিক্রেতারা অন্য পণ্য কিনতে বাধ্য করছেন এমন অভিযোগ ক্রেতাদের। তবে এজন্য ডিলার ও কোম্পানির মালিকদের দায়ী করছেন বিক্রেতারা। কোম্পানি আমাদেরকে বলে যে আমার সয়াবিন তেল নিতে হলে 5 লিটার সরিষার তেল 1 কার্টন নিতে হবে, আর 1 কার্টন নিলেই 1 পিস 5 লিটার নিতে হবে। চাহিদা অনুপাতে তেল একটু পাওয়া যাচ্ছে কম, মানে রিফ্রেশিং করতে একটু সময় লাগতেছে কোম্পানি বলতেছে। এমন বাজার বাস্তবতার মধ্যেও পাম তেল সরকার নির্ধারিত দামে বিক্রির কথা জানালেও ব্যবসায়ীরা জানান লিটারে 13 টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে মিল মালিকদের সংগঠন। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 9 টাকা বাড়ানোর দাবিও রয়েছে তাদের, যা নিয়ে রোববার বৈঠকে বসার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। ক্যালিফোর্নিয়ার উপকূলে সফল অবতরণ। 2028 সালে মানুষকে চাঁদে পাঠানোর আশা নাসার। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় মানব পাচার চক্র উন্নত জীবনের প্রলোভনে মালয়েশিয়া নেয়ার কথা বলে জোগাড় করছে তরুণ তরুণীদের। সাগর পথে ঝুঁকিপূর্ণ যাত্রার মাঝপথে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ। সংশ্লিষ্টরা জানান, শরণার্থীর জীবন থেকে মুক্তির আশায় ঝুঁকি নিচ্ছেন অনেকে। উদ্ধার হওয়ার পর তাদেরকে ক্যাম্পে ফিরিয়ে এনে কাউন্সেলিং করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার 4 নম্বর ক্যাম্পের বাসিন্দা কালাপুতু বাবা মাকে কিছু না জানিয়ে ঘর থেকে বের হয়ে যায় তার 20 বছরের ছেলে হামিদুল্লাহ। 14 দিন পর জানা যায় সাগরপথে ট্রলারে করে সে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু এখন দালাল চক্র তার কাছ থেকে দাবি করছে 4 লাখ টাকা। এতে দিশেহারা পরিবারটি। একই চিত্র শুধু কালাপুতুর পরিবারেই নয়, খায়রুল বশর ও নূরহাবার সন্তানরাও সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পর দালালদের হাতে আটক রয়েছে। রোহিঙ্গা আশ্রয় শিবিরে মানব পাচার চক্রের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ রোহিঙ্গাদের। এদিকে প্রলোভন ও উন্নত জীবনের আশায় অনেকেই ঝুঁকি নিয়ে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা তাদেরকে কাউন্সিলিং করি এবং আইনগতভাবে তাদের তারা যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করে আমরা সেই বিষয়ে ব্যবস্থা নিই। বাইরের যে মানবিক সহায়তা কার্যক্রম সেটি গুটিয়ে ফেলেছেন। তারপর আমরা ধন্যবাদ জানাই যে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এখানে সাহায্য করে আসছে, যদিও আগের মতো না। গত 5 মাসে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজার থেকে 335 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। একই সময়ে মানব পাচারের সঙ্গে জড়িত 30 জনকে আটক করা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সোনাদিয়া চরে ট্রলারে হামলা ও লুটপাটের শিকার নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি কক্সবাজারে নিরাপদে আছেন। নিরাপত্তা নিশ্চিত করে তাদের দেশে ফেরার ব্যবস্থা দিচ্ছে কোস্টগার্ড। এদিকে উপকূল থেকে অস্ত্র, গুলিসহ 10 জনকে আটক ও জিম্মি 3 জেলেকে উদ্ধার করা হয়েছে। নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পুর্নি পরিবার সহ 2024 সালে বাংলাদেশে এসে সমুদ্র পথে বিশ্ব ভ্রমণের উদ্যোগ নেন। যদিও নিরাপত্তাজনিত কারণে কর্তৃপক্ষ তাদের নিরুৎসাহিত করে। নির্দেশনা উপেক্ষা করে গত 8 এপ্রিল সোনাদিয়ার চরে অবস্থানকালে হামলার শিকার হলে কোস্টগার্ড অভিযান চালিয়ে তাদের জীবিত উদ্ধার ও লুট হওয়া মালামাল উদ্ধার করে। নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি বর্তমানে কক্সবাজারের বাকখালী নদীতে দ্বীপবালিকা তরীতে নিরাপদে রয়েছে। কোস্টগার্ড তাদের নিরাপত্তার পাশাপাশি সব ধরনের সহযোগিতা দিচ্ছে ও দেশে ফেরার ব্যবস্থা নিচ্ছে। নিউজিল্যান্ডের এই 4 জন নাগরিক বর্তমানে আমাদের বাংলাদেশ কোস্টগার্ডের অধীনে। তারা অত্যন্ত নিরাপত্তার সাথে এখানে অবস্থান করছে। আমাদের দেশে নিরাপদে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব। এদিকে শুক্রবার রাতে কক্সবাজার সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক ট্রলারকে থামাতে সংকেত দেওয়া হলে তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ট্রলারটি জব্দ করা হয়। তল্লাশিতে অস্ত্র ও গুলিসহ কথিত ডাকাত পারভেজ বাহিনীর 10 সদস্যকে আটক করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে জিম্মি থাকা 3 জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে আটক ব্যক্তিদের স্বজনদের দাবি তারা ডাকাত নন।
সব কিছু নিয়ে বুটটা চালাই আইতে ওরা আবার বার্মিকে চলে গেল। তখন আবার আমাদের মধ্যে একটা ফোন থেকে গেছিল, ওই ফোন দিয়ে আমরা উপরে ফোন দিয়েছি, আমাদের মধ্যে এরকম আক্রমণ হয়েছে, ডাকাতি হয়েছে, আমাদেরকে অনেক মারধর করছিল, তোমরা যেভাবে পারো আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও। তারা গিয়া বেগিন অস্তর বেগিন ভাইয়া বরবুটার বেগিন বরবুটার এড়ে তারা তো অনেক সুনাফা উস গাড়া এ নবুড়ত সুনাফা। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায়, মহেশখালী, সোনাদিয়া ও কুতুবদিয়া উপকূলীয় এলাকাকে দস্যুমুক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড সবসময় সক্রিয় রয়েছে। আমরা আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এসব ডাকাতদের নির্মূল করার জন্য সবসময় সচেষ্ট থাকি। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৫,০০০ লিটার ডিজেল সহ বিভিন্ন সামগ্রী সহ ৫ জনকে আটক করেছে কোস্টগার্ড। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চিটাগাং শপিং কমপ্লেক্স মার্কেটে আগুনে পুড়ল 2টি দোকান। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়েছেন বেশ কয়েকজন দমকল কর্মী। ধোঁয়ার কুণ্ডলী হতে পারত ভয়াবহ অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিসের চেষ্টায় দ্রুত নিয়ন্ত্রণে আগুন। মার্কেট বন্ধ থাকায় এড়ানো গেছে হতাহত। শনিবার সকাল 9:30টার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালনাধীন চিটাগাং শপিং কমপ্লেক্স মার্কেটের নিচতলায় একটি দোকানে আগুন লাগে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের সদস্যরা। ধোঁয়ার তীব্র কুণ্ডলীর কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় তাদের। এই সময় বেশ কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, তবে তার আগে 2টি দোকান পুড়ে যায়। কিভাবে আগুনটা নিভানো হবে, নিয়ন্ত্রণ করা যাবে, ওই ধরনের পানির লাইনের ব্যবস্থা এবং বিভিন্ন সুযোগ সুবিধা থাকার দরকার। একটা মার্কেটে ওই অবস্থায় নেই। বিদ্যুতের যে বোল্টটা ছিল, যে পাওয়ারটা ছিল, সে 300 থেকে 400 দোকান পর্যন্ত লোড নিতে পারতো। এখন যে 250 দোকান বৃদ্ধি হয়ে গেছে, তার কোনো কর্পোরেশন থেকে বিদ্যুতের পাওয়ার কোনো বাড়ানো হয় নাই। প্রাথমিকভাবে 2টা টেস্ট করেছি, 2টা কাপড়ের দোকানে। এই আগুনটার সূত্রপাত হতে পারে, তবে কি কারণে হয়েছে বা কেন হয়েছে এটা জানি না। আগুনটা আমরা নিয়ন্ত্রণে বলতে পারি। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আমরা একটা তদন্ত কমিটি করছি, ওই তদন্ত কমিটির মধ্যে হয়তো 48 ঘন্টার মধ্যে আমরা বের করতে পারবো কেন হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারণা ব্যবসায়ীদের। 3তলা মার্কেটটিতে 500 দোকান রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরলেন 4 নভোচারী। স্থানীয় সময় শুক্রবার বিকেল 5:07 প্রশান্ত মহাসাগরে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে সফলভাবে অবতরণ করেন আর্টেমিস 2 মিশনের নভোচারীরা। 2028 সালে মানুষকে চাঁদে পাঠানোর আশা নাসার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। সফলভাবে 10 দিনের রোমাঞ্চকর চন্দ্রাভিযান শেষে স্থানীয় সময় শুক্রবার বিকেল 5:07 ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করে ওরিয়ন মহাকাশযান। চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী, যাদের প্রতীক্ষায় ছিল পুরো পৃথিবী। ইন্টিগ্রিটি নামের ওরিয়ন ক্যাপসুলটি প্রশান্ত মহাসাগরে প্যারাশুটের সাহায্যে অবতরণ করে। পরে উদ্ধারকারী দল দ্রুত ক্যাপসুলটি ঘিরে ফেলে এবং হেলিকপ্টারের মাধ্যমে 4 সদস্যের ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়। উড়োজাহাজে করে তাদের হিউস্টনের জনসন স্পেস সেন্টারে নেওয়া হয়। ওরিয়ন ক্যাপসুলের ভেতরে থাকা 4 নভোচারী সুস্থ আছেন বলে জানিয়েছে নাসা। নভোচারীদের ফেরার দৃশ্য দেখতে সান ডিয়েগো এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে ভিড় করেন শত শত মানুষ। হাততালি আর আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা। এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে উচ্ছ্বাসিত তারা। আমি যখন 2 বছরের শিশু ছিলাম তখন চাঁদে অবতরণের ঘটনা দেখেছিলাম, আর এখন জীবনের এত বছর পর আবারও সেই চন্দ্র অভিযান দেখলাম। এটা যেন আমার পুরো জীবনের একটা পূর্ণ চক্র। সত্যি খুব উত্তেজনাপূর্ণ ছিল। তারা সেখানে গিয়ে নিরাপদে ফিরে আসতে পেরেছেন, এটা সত্যিই খুব আনন্দের। আজ আমি একজন গর্বিত আমেরিকান। গেল 1 এপ্রিল যুক্তরাষ্ট্রের রিড ওয়াজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার, কানাডার জেরেমি হ্যানসেনকে নিয়ে শুরু হয়েছিল এই মহাকাশ যাত্রা। মিশনটি একাধিক নতুন ইতিহাস গড়েছে। রেকর্ড গড়েছে চাঁদের দূরবর্তী অংশে গিয়ে। চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের ঘাঁটি গড়ার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়েছে আর্টেমিস 2 মিশন।
নভোচারীরা এই চন্দ্র অভিযানে বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। তারা চন্দ্রপৃষ্ঠে অন্তত 6টি উজ্জ্বল উল্কাপাতের ঝলক সরাসরি দেখেছেন। আর্টেমিস 2 অভিযানটি ছিল 2028 সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের পদচিহ্ন ফেলার নাসার পরিকল্পনার একটি পরীক্ষামূলক ধাপ। নাসা প্লাস, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স ও অ্যাপল টিভিতে ঐতিহাসিক এই প্রত্যাবর্তন সরাসরি সম্প্রচার করা হয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওয়ানডের জন্য বাংলাদেশের 15 সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। নিজেদের প্রথম অ্যাসাইনমেন্টে কোনো পরীক্ষা নিরীক্ষার দিকে হাঁটেননি হাবিবুল বাশার সুমন বাহিনী। পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ জয়ী দলের সদস্যদেরকে রেখে দেওয়া হয়েছে এখানে। তবে পরবর্তীতে দল নিয়ে পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। বিশ্বকাপের 6 মাস আগেই দল চূড়ান্ত হয়ে যাবে বলে বিশ্বাস তার। আনুষ্ঠানিকভাবে দায়িত্বে বিসিবির নির্বাচক প্যানেল। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে দল ঘোষণা করলেন হাবিবুল বাশার। তারাও ভরসা রাখলেন গাজী আশরাফ হোসেন লিপুর রেখে যাওয়া দলটার উপর। স্কোয়াডে নতুনত্ব না থাকলেও কিছুটা ভিন্নতা আছে কার্যক্রমে। দল ঘোষণার আগে পরে যেখানে লিপুর প্যানেলকে পাওয়া যেত না, সেখানে নতুন নির্বাচকরা ব্যাখ্যা দিলেন স্কোয়াড নিয়ে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে অপরিবর্তিত স্কোয়াড। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওয়ানডেতে অধিনায়ক মেহেদী হাসানের সঙ্গী পুরনো সতীর্থরা, সহ অধিনায়কও নাজমুল হোসেন শান্ত। আমাদের ওপেনিংটা অনেকদিন ধরে আমি বলি আনসেটেলই, কারণ একটা যে কোনো ভালো টিমের দেখবেন যে ওপেনিংটা সবসময় সেটেল থাকে, মানে জানে একটা পার্টনারশিপ, ওপেনিং এর পার্টনারশিপের ব্যাপার থাকে। ওই পার্টনারশিপটা হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিছু জায়গায় আছে যেখানে আমরা ডেফিনেটলি চিন্তা ভাবনা করছি, যেখানে আমরা কাজ করবো। বাট একটা কথা বারবার বলছি যে আমি কাজ করব বাই নট স্যাক্রিফাইসিং মানে বাংলাদেশের বেস্ট 11 বাদ দিয়ে। আমার কাছে টপ রেটিং সেটাই। দল গঠন নিয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মতামত শুনেছে নির্বাচক প্যানেল। 2027 বিশ্বকাপের পথ সহজ করতে র্যাঙ্কিংয়ের উন্নতিতে নজর, যে কারণে পিএসএল এ থাকা ক্রিকেটারদেরও রাখা হয়েছে স্কোয়াডে। বৈশ্বিক আসর বিবেচনায় আগামী 6 মাসের মাঝে পরীক্ষা নিরীক্ষা শেষ করতে চান বাশার। বিশ্বকাপের 4-5 মাসে 6 মাস আগে বলছি, ম্যাক্সিমাম তার একটা ম্যাচ বেশি সময় নিতে পারি, বাট আমি চাইবো 6 মাসের মধ্যে আমাদের ওয়ার্ল্ড কাপ টিমটা সেটেল করে ফেলতে। পরের দিকে যেন আমাদের ইঞ্জুরি হলে আলাদা কথা, বাট আমাদের চিন্তাভাবনা প্ল্যানিংটা সেটা এর মধ্যে ঠিক। নতুন নির্বাচক প্যানেল সোচ্চার সাকিব ইস্যুতেও যোগাযোগ হয়েছে টাইগারদের সাবেক অধিনায়কের সঙ্গেও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পাল্টাপাল্টি শর্তে শান্তি আলোচনায় ইরান যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনকে বিশ্বাস করতে পারছে না তেহরান। পারমাণবিক অস্ত্রের পথে না ছাড়লে বিধ্বংসী হামলার হুমকি ট্রাম্পের। কমছে না হামের সংক্রমণ। সারা দেশে টিকাদান শুরু 20 এপ্রিল। আগে নেওয়া থাকলেও দিতে হবে ভ্যাকসিন। 45 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। এবং ডেঙ্গু চিকুনগুনিয়া মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি ঢাকার 2 সিটির। দলীয় প্রভাবে থামবে না খাল উদ্ধার অভিযান। দখলকারীদের তালিকা করে ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল বিকেল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী শবনম নিবিড়। জাফর, আপনাকে ধন্যবাদ। বাংলা সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।